জন্ম তার যশোরে। জন্ম যশোরে হলো, তার বাপ যেহেতু ব্যবসার জন্য মানে উকালতি ব্যবসার জন্য কলকাতায় চলে যায়। তার বাপ যখন কলকাতায় চলে যায়, তাহলে সেও তার বাবার সাথে কলকাতায় চলে যায়। তাহলে যশোর থেকে গেল কোথায়? কলকাতায়। কলকাতায় গিয়ে সে যেহেতু হিন্দু মানুষ ছিল, তাই হিন্দু কলেজে লেখাপড়া শুরু করলো। ঠিক আছে, বুঝলাম, কলকাতায়। এরপর তার বয়স যখন 17 বছর হইলো, সে চলে গেল মাদ্রাজে। সে মাদ্রাজে গিয়ে ভাষা শিখলো, 13টা মতান্তরে 14টা। তাহলে মাদ্রাজে এসে গিয়ে ভাষা শিখলো। তাহলে তার জীবন প্রথমে যশোরে, তারপর কলকাতায়, তারপর কি মাদ্রাজে। এরপর আমরা দেখতে পাবো, আচ্ছা এখানে এই পর্যন্ত মাদ্রাজে গেল, মাদ্রাজে গিয়ে 13 14টা ভাষা শিখলো। ভাষাগুলো শেখার পর সে আবার কলকাতায় ফিরে আসলো। কলকাতায় ফিরে এসে আবার লেখাপড়া শুরু করলো। দেখেন, 17 বছর বয়সে ভাষা পারতো 13 14টা। আর এই ভাষাগুলো সে শিখেছে মাত্র 1 বছরে। কত মেধাবী মানুষ ছিল! মাত্র 1 বছরে কতগুলা ভাষা শিখছে। আর আমরা কত যুগের পর যুগ, হাজার বছর ধরে চেষ্টা করে অনেকে ইংরেজি পারি না। সে জায়গায় মাইকেল মাত্র 1 বছরে 13 ভাষা শিখছে। আমি আপনাদের কাছে দুইটা অপশন জানতে চাই। এক, মাইকেল ফ্রান্স থেকে ফিরে বিখ্যাত হয়েছেন, ফ্রান্স থেকে ফিরে এসে বিখ্যাত হয়েছেন বাংলা সাহিত্য লিখে। দুই, মাইকেল ফ্রান্সে যাওয়ার আগে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে 19 বছর বয়সে। মাইকেলকে হিন্দু। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আসে, অন্য বলতে দেখাই দিবে বেশি মেধাবী হয়েছে না, 17 বছর বয়সে এতগুলো ভাষা পারে। তখন এসে কি করলো? হিন্দু ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলো। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো আসে, সেই প্রশ্ন হচ্ছে মাইকেল কত বছর বয়সে হিন্দু ধর্ম ত্যাগ করেছে? 19 বছর বয়সে। কত বছর বয়সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে? 19 বছর বয়সে। মাইকেলকে হিন্দু কলেজ বহিষ্কার করেছে কত বছর বয়সে? 19 বছর বয়সে। মাইকেলকে খ্রিস্টানদের কলেজ বিশপ কলেজে ভর্তি হয়েছেন কত বছর বয়সে? 19 বছর বয়সে। তার বাপ তাকে ত্যায্য করেছেন কত বছর বয়সে? 19 বছর বয়সে। তার জীবনে যা কিছু করেছে বেশিরভাগ 19 বছর। তাহলে মাইকেলের জন্ম 1824, আর মাইকেল 19 বছর বয়সে সব আকামগুলো করেছেন। তাহলে মাইকেল কত সালে? 1843 সালে। খ্রিস্টান হয়েছেন কত সালে? 1843। হিন্দু ধর্ম ত্যাগ করেছেন কত? 1843। এই হচ্ছে মূল ঘটনা। এই জায়গাটা বেশি হাইলাইট করে পড়তাম। ঠিক আছে। এরপর মাইকেল এক সময় লেখাপড়া শেষ করে তিনি আবার মাদ্রাজ যান। আবার মাদ্রাজ গিয়ে এবার তিনি বিয়ে করেন। বিয়ে করেন সোফিয়ারে, রেবেকা সোফিয়া, হ্যাঁ, সোফিয়াকে তিনি বিয়ে করেন। বিয়ে করার পর মাদ্রাজে তিনি সাহিত্য রচনা শুরু করেন। মাদ্রাজে তিনি প্রথম সাহিত্য লেখেন ক্যাপটিভ লেডি, ইংরেজি ভাষায়। এরপর তিনি আরেকটা সাহিত্য লেখেন ভিশন অফ দ্য পাস্ট, এটাও ইংরেজি ভাষায়, কিন্তু মাদ্রাজ বসে। তাই বলেন দেখি, তার সাহিত্য সাধনা মাইকেল কোথায় শুরু করেছেন? কলকাতা, মাদ্রাজ, বাংলাদেশ নাকি ফ্রান্স? তো অ্যান্সার হবে মাদ্রাজ। বাংলাদেশ ভুলেও না, বাংলাদেশ কে বলেছে? মাদ্রাজ মানে চেন্নাই, ঠিক আছে, চেন্নাই বলেছে সিয়াম ভাই। হ্যাঁ, আপনি বোধহয় মানুষ বুঝতে পেরেছি। চেন্নাই বসে তিনি, মাদ্রাজ বা চেন্নাই বসে তিনি কি করেছেন? সাহিত্য সাধনা শুরু করেছেন, বিয়ে করেছেন ওখানে, সাহিত্য সাধনা শুরু করেছেন ওই জায়গায়। ওই জায়গায় বসে তিনি প্রথমে ইংরেজি লিখেছেন ক্যাপটিভ লেডি, ভিশন অফ দ্য পাস্ট। কত সাল? 1800 কত সালে? 49 সালে। তার 25 বছর বয়সে, 1824 সালে জন্ম, 25 বছর বয়সে 1849 সালে ক্যাপটিভ লেডি এবং ভিশন অফ দ্য পাস্ট প্রথম তিনি লিখেছেন। কিন্তু কুত্তার পেটে তো ঘি হজম হয় না, বাঙালি তো আর ইংলিশ বুঝে না ভালো। তখন এই তার এই ঘি, ওই ক্যাপটিভ লেডি এবং ভিশন অফ দ্য পাস্ট, আমরা যে বাঙালি কুত্তা, তাদের পেটে হজম হলো না। তখন এই লেখালেখি তিনি বন্ধ করে দিলেন, অভিমান করে লেখালেখি বন্ধ করে দিলেন। একটু দেখি জানি কিনা, কেউ আছেন কিনা বলেন তো, মাইকেল কত বছর, এই যে আমরা ইংরেজি বুঝলাম না বলে, আমরা তার বই পড়লাম না বলে, তার প্রশংসা করলাম না বলে তিনি অভিমান করেছিলেন, কত বছর অভিমান করে আর লেখালেখি করেন নাই? দেখি কে জানে। মামুন, মাসুম, মাসুমের অ্যান্সার প্রায় ঠিক। প্রায় ঠিক মাসুমের অ্যান্সার। আচ্ছা, একদম রুকনুজ্জামান কারেক্ট অ্যান্সার দিয়েছেন। 10 বছর তিনি অভিমান করেছেন। কত বছর অভিমান করেছেন? 10 বছর। এরপর আবার আমরা দেখতে পাই তিনি লিখতে লিখেন 1859 সালে, মাঝখানে কোনো লেখাই নেই। 10 বছর তিনি অভিমান করেছেন। এরপর তিনি লিখেছেন কি? শর্মিষ্ঠা। তাই শর্মিষ্ঠা কত সাল? 1859 সাল। তাহলে মাইকেল সম্পর্কে আমরা টুকটাক এই আইটেম গুলো পড়লাম। তাহলে আমরা বললাম, প্রথম সে মাদ্রাজ বা চেন্নাই লিখেছে 1800 কত সালে? 49 সালে। মাঝখানে অভিমান 10 বছর। আবার 1859 সালে তিনি লেখা শুরু করলেন। এরপর লিখেছেন কি? শর্মিষ্ঠা। এই যে 1859 সালে তিনি লিখলেন, এটা আবার তার অভিমান ভেঙেছে কিন্তু দীনবন্ধুর সাথে রাগ করে। দীনবন্ধু যখন নীলদর্পণ লিখে ফেলছে, তখন মাইকেল বলে, কি ব্যাপার, আমি ছাড়া কেউ নাটক লিখতে পারে বাংলা সাহিত্যে? তখন দীনবন্ধুকে চ্যালেঞ্জ করে তিনি শর্মিষ্ঠা লিখেছেন 1859 সালে। নাহলে কিন্তু আমরা মাইকেলকে পাইতাম না। দীনবন্ধু নীলদর্পণ না লিখলে মাইকেল হয়তো বা অভিমান করে বসে থাকতেন। মাইকেলের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাল 1860। মাইকেলের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাল 1861। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ 1861। মাইকেল ফেমাস হয়েছেন 1860 সালে। কিভাবে ফেমাস হয়েছে দেখেন, এই সময় তিনি তার দুইটা প্রশ্ন লিখেছেন, কি কি বলে সভ্যতা পুরুষের লিখে। এই সময় তিনি তার বিখ্যাত কাব্যগ্রন্থ কিরকম সম্ভব কাব্য লিখেছেন। এই সময় তিনি তার নাটক লিখেছেন, পদ্মাবতী নাটক। তাহলে মাইকেল অসমাপ্ত তুই কি জানো? ধরো, এক হচ্ছে পুরুষ লেখা গেল, বিয়ে পাগলা পুরো দুটো লিখেছেন 1860। তাহলে তোমার সম্পর্ক হবে সেটা 1860। পদ্মাবতী নাটক সেটা 1860। তাহলে মাইকেল বিখ্যাত হয়েছেন কত সালে? 1860 সালে। আর মাইকেল অমরত্ব লাভ করেছেন কত সালে? মেঘনাদ বত্তার অমর সাহিত্য। তাহলে অমরত্ব লাভ করেছেন তিনি 1861 সালে। আবার এই বছর লিখেছেন বাংলা সাহিত্যের শ্রেষ্ঠতম একটা ট্রাজেডি কৃষ্ণকুমারী। তিনি কৃষ্ণকুমারী লিখেছেন কত সালে? 1861 সালে। তাহলে তার বিখ্যাত ট্রাজেডি গুলো, মেঘনাদ বধ একটা ট্রাজেডি, কৃষ্ণকুমারী একটা ট্রাজেডি, ট্রাজেডি গুলো 1861 সালে তিনি অমরত্ব লাভ করেছেন। তাহলে ওভারঅল দেখবেন তার লেখার বয়স কিন্তু খুব কম। তিনি লিখেছেন 1859, তিনি লিখেছেন 1860, তিনি লিখেছেন 1861, আর 62তে একটা আছে, 62তে সম্ভবত বীরাঙ্গনা কাব্য। মূলত তার মূল লেখা 59, 60, 61। আরো যদি আমি আপনাকে সামারি করে দিই, তার মূল লেখা 60 61, 2 বছর। ক্লিয়ার? 1 বছরে পারে ভাই, যারা পারে সব পারে, এই জন্য তো তারা মাইকেল। আর এই জন্য আমি দুলাল। পার্থক্য তো ভাই এখানে। এরপর দেখেন 1860 সালে সে বিখ্যাত হয়েছেন। 1861 সালে তিনি বিখ্যাত হয়েছেন না অমরত্ব লাভ করেছেন, বলেন কোনটা? বাংলা সাহিত্যে তিনি অমরত্ব লাভ করেছেন 1861 সালে মেঘনাদ বধ লেখার মাধ্যমে। এরপর আমরা দেখতে পাই 1862 শেষ দিকে তিনি চলে যান কোথায়? ইংল্যান্ডে চলে যান। এরপর তিনি ইংল্যান্ডে যান, খেয়াল করে দেখেন। ইংল্যান্ডে গিয়ে ব্যারিস্টারি পড়েন, ব্যারিস্টারি পড়তে পড়তে এক সময় টাকা শেষ হয়ে যায়। ইংল্যান্ড থেকে তিনি চলে যান কোথায়? ফ্রান্সে। ফ্রান্সে তিনি প্রথমে থাকেন কিন্তু ফ্রান্সের প্যারিসে। প্যারিসে তার টাকার সংকট এত বেশি দেখা দেয়, পরবর্তী সে প্যারিস ছেড়ে সস্তা নগরী, সস্তা সিটি বার্সাই নগরীতে গিয়ে বসবাস করেন। সেখানে গিয়ে তিনি খাবার পান না, তার পেটে খাবার নাই, হাতে টাকা নাই, এক ক্রাইসিস, ঘর ভাড়া দিতে পারেন না, মালিক মামলা করেছে। তখন
বিদ্যাসাগর তার জন্য কি পাঠায়? টাকা। তখন তার জন্য কালী প্রসন্ন তার জন্য পাঠায় টাকা। এই বিদ্যাসাগর আর কালী প্রসন্নের টাকায় তিনি দেশে ফিরে আসেন। তবে দেশে ফিরে আসার আগে এই যে ফ্রান্সে গেলেন, বাংলা সাহিত্য ছেড়ে দিলেন, লেখালেখি। মাইকেল তো ভেবেছিল আমি কি লিখেছি, মেঘনাদ বধ, তিলোত্তমা সম্ভব, প্রহসন, কৃষ্ণকুমারী, এই লেভেলের সাহিত্যিক বাংলা সাহিত্যে আর কখনো আসবে না। মাইকেল কল্পনা ভাবে নাই যে রবি ঠাকুর বা নজরুল জন্ম হবেন। সুতরাং বাংলা সাহিত্যে আমার আর কিছু লিখে নাই, বাকি নাই, তাই আমি ইংলিশ সাহিত্য রেডি করে দেবো। তাই ফ্রান্সে গিয়ে ইংলিশ সাহিত্য লেখালেখি চিন্তা ভাবনা করছিলেন। কিন্তু গিয়ে দেখলেন যে খাবার নাই, টাকা নাই, বাড়ি ভাড়া নাই। এরপরে এমন অভাবে পড়েছেন, তখন তার মধ্যে সূচনা বোধ এসেছে আমি ভুল করেছি। তখন তিনি ফ্রান্সে বসে 102টা সনেট লিখেছেন। অর্থাৎ ফ্রান্সে বসে তিনি কেবল কি লিখেছেন? সনেট। আর কিচ্ছু লিখেন নাই। সনেট গুলো ফ্রান্সে বসে লিখেছেন বিদ্যাসাগরের টাকায়, কালীপ্রসন্নের টাকায় দেশে ফিরে এসেছেন। দেশে ফিরে এসেছে সেই সনেট গুলা তিনি পাবলিশ করেছেন। আর তার জীবনের শেষ লেখা মায়াকানন, এটা তার মৃত্যুর পর প্রকাশিত একটি নাটক। আশা করি মাইকেলের জীবনী শেষ হইলো। তার কারো কোনো প্রশ্ন কি আছে? বউ কই? বউ সাথে লয়ে গেছে ভাই, বউ বিয়া দুইটা করছে। প্রথমে মাদ্রাসা থাকলে একটা বিয়া করছে রেবেকা সোফিয়া, পরে সেটাকে 8 বছর পর তালাক দিয়ে দিয়েছে। এরপর হ্যান্ডিয়াটা নামে আরো একটা বিয়া করছে। তাই মাইকেল বিয়া করেছে দুইটা, টু ওয়াইফস। মাইকেলের ওয়াইফ ছিল কয়টা? টু ওয়াইফস। ক্লিয়ার? পারবেন? একে কোনো কথাবার্তা নাই যে। তাহলে এবার বলেন, সাল বলেন, মাইকেল বিখ্যাত হয়েছে কত সালে বলেন তো দেখি। বিখ্যাত 1860। এবার বলেন মাইকেল অমরত্ব লাভ করেছে কত সালে? 1861। এবার আমি কয়েকটা সাহিত্য বলবো, আপনার সাল বলবেন। বলেন দেখি, বুড়ো কি জানো? আহ, তার প্রথম প্রহসন একে কি বলে সভ্যতা কত সাল? 1860। তার দ্বিতীয় প্রহসন বুড়ো শালিকের ঘাড়ের কত সাল? বুড়ো শালিকের ঘাড়ের কত সাল? 1861। থ্যাংক ইউ। 1860, 1861, হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে, থ্যাংক ইউ। দুইটা 1860, দুঃখিত, 61 না। মেঘনাদ বধ কত সাল বলেন তো? মেঘনাদ বধ কত সাল? 1861। কৃষ্ণকুমারী কত সাল? 1861। অভিমান করেছিলেন কত বছর? 10 বছর। শর্মিষ্ঠা কত সাল? শর্মিষ্ঠা, অভিমান ভেঙে দিয়ে শর্মিষ্ঠা লিখেছেন কত বছর? 1859। ওয়েট, 1859 সাল। ওকে, হয়েছে হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানে সব পরীক্ষা আসে, সব জন্মগত সাল সেটা পরীক্ষা আসে, কোন জেলায়, যশোর জেলায়, কোন গ্রামে, সাগরদাড়ি গ্রামে, কোন নদীর পাশে, কপোতাক্ষ নদ, অর্থাৎ সব ইম্পর্টেন্ট। এই চারটা কথাই কি ইম্পর্টেন্ট। বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি, তার বিরুদ্ধে কিন্তু, তার বিদ্রোহ কিন্তু ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ, হ্যাঁ ধর্মের বিরুদ্ধে বিদ্রোহ। তিনি ভিলেনকে হিরো বানিয়েছেন, হিরোকে ভিলেন বানিয়েছেন। প্রথম আধুনিকতার কাব্যের জনক, সনেটের জনক তিনি, অমিত্রাক্ষর ছন্দের জনক তিনি, প্রহসনের জনক কি বলে সভ্যতা। তার প্রথম প্রহসন সার্থক নাটক, আর প্রথম সার্থক নাটক আর শর্মিষ্ঠা। যদিও নীলদর্পণ প্রথম নাটক, কিন্তু প্রথম সার্থক নাটক কিন্তু শর্মিষ্ঠা। প্রথম নাটক নীলদর্পণ বা ভদ্রার্জুন, প্রথম সার্থক নাটক কিন্তু শর্মিষ্ঠা। 1859। প্রথম ট্রাজেডি কৃষ্ণকুমারী 1861। পারবেন? মেঘনাদ বধ 1861। দত্তগুলোদ্ভব কবি তার বাবাকে চ্যালেঞ্জ করেছেন। তার বাবা বলেছেন, মাইকেল তুমি আমার ঘরে এক কুলাঙ্গার জন্মেছো। মাইকেল বলেছে, বাবা আমি কুলাঙ্গার না, তুমি কুলাঙ্গার। এবং সে বাবাকে চ্যালেঞ্জ করেছে, বাবা এই দত্ত বংশকে তোমার নামে কেউ চিনবে না। কেউ বলবে না এটা রাজনারায়ণ দত্তের বংশ, সবাই বলবে এটা মাইকেল মধুসূদন দত্তের বংশধর। সুতরাং যেহেতু তিনি দত্ত কুলকে, বংশকে বিখ্যাত করেছেন, তাই তাকে বলা হয় কি দত্ত কুলোদ্ভব কবি। অনেক পড়া, মাইকেলই তো 2 ঘন্টা পড়া লাগে। দুনিয়ার পড়া উত্তরণ দিয়ে রাখে। আবার এটা উত্তরণের বিরুদ্ধে বলছি না, পক্ষেই বলছি, কারণ সে চায় আপনি সব পড়েন, শেষ করেন। স্যারের ভরসায় তো সব থাকবে না, আর যারা অনেক মেধাবী মানুষ তারা স্যারের ভরসায় থাকেও না। স্যার হচ্ছে শুধু একটা গাইড, তাকে রাস্তা দেখা দেয়। উত্তরণ আপনার ভালো চাই, তাই প্রচুর পড়া দিয়ে রাখে, কিন্তু সেটা আমাদের জন্য প্রেশার। আমাদের সব রস ঝোল বের করে পড়ে স্যারে। 2 ঘন্টা যে কি পরিমাণ কথা কইতে হয়। যাক তবু, যেহেতু চিন্তা ভালো, স্টুডেন্টের চিন্তা করে সেটাই ভালো। মায়া হ্যাঁ ফুল কমপ্লিট করছে, তবে সেটা মৃত্যুর পর প্রকাশিত হয়েছে, মৃত্যুর পর লিখে নাই ভাইয়া। মৃত্যুর পর প্রকাশ হয়েছে, লিখেছে মৃত্যুর আগেই। আচ্ছা, এখানে সঙ্গে বলে এই 2-4টা তিলোত্তমা সম্ভব হচ্ছে। তিলোত্তমা একটা স্বর্গের অপসরী থাকে, সুন্দরী থাকে, অসাধারণ সুন্দরী। সেই সুন্দরী 2টা ভাই থাকে, সুন্দর আর উপসুন্দর 2 ভাই থাকে। এই সুন্দর আর উপসুন্দর থাকে দত্ত জানোয়ার। এরা পূজা করে ব্রহ্মাকে, ব্রহ্মাকে পূজা করার ফলে এরা অমরত্ব লাভ করে। সুন্দর উপসুন্দর 2 ভাই পূজা করে অমরত্ব লাভ করে। তারপর সুন্দর উপসুন্দর পাতাল, পাতাল গিয়া পাতাল দখল করে ফেলে, দুনিয়া মত্ত দখল করে ফেলে। পরে স্বর্গে গিয়া দেবতাদের পিটায় পুটায় অস্থির করে স্বর্গ দখল করে ফেলে। এখন দেবতারা স্বর্গে থাকে, সেই স্বর্গ দখল করে ফেলছে। এখন দেবতারা সব পালাইছে, দেবরাজ ইন্দ্র, ইন্দ্র 2 ভাইকে পিটায় আমাকে সিরিয়ালাইছে। তখন ইন্দ্র গিয়ে বিচার দিচ্ছে ভগবান বিষ্ণুর কাছে, ভাইয়া ভগবান বিষ্ণুর কাছে, বস কি করবো, সুন্দর অত্যাচারে উপসুন্দর অত্যাচারে স্বর্গে আর থাকা যাচ্ছে না, পালায় আপনার কাছে এসেছি। কারণ ভগবান বিষ্ণু তাদেরকে হত্যা করতে পারে না, কারণ ব্রহ্মা তাদেরকে দিয়েছে বর দিয়ে। তখন সবাই টেনশনে পড়ে যায়, কিভাবে সুন্দর উপসুন্দরের হাত থেকে এই পাতাল পৃথিবী এবং স্বর্গ দেবতাদের রক্ষা করা যায়। তখন সবাই মিলে একটা মিটিং করে, মিটিং করে বিষ্ণু বলে, বিশ্বকর্মাকে বলে, হে বিশ্বকর্মা তুমি একটা নারী তৈরি করো। তখন বিশ্বকর্মা একটা নারী তৈরি করে। সেই নারী হচ্ছে এত সুন্দরী, গোলাপ থেকে 1 তিল, হাসনা হায়না থেকে 1 তিল, রজনীগন্ধা থেকে 1 তিল, আলিয়া ভাট থেকে 1 তিল, ক্যাটরিনা কাইফ থেকে 1 তিল। এই তিল তিল সৌন্দর্য নিয়ে 1 তিলোত্তমা নারীকে তৈরি করা হয়। ওই নারী 2 ভাইয়ের মধ্যে পাঠায় দেয়। এরা অমরত্ব লাভ করছে, কিন্তু ব্রহ্মা বলেছিল তোমরা 2 ভাই 2 ভাইকে হত্যা না করলে কেউ তোমাকে থাকতে পারে না। 2 ভাইয়ের মধ্যে চলে যায়। সুন্দর বলে তিলোত্তমা আই লাভ ইউ। তিলোত্তমা বলে সুন্দর মিটু মিটু। উপসুন্দর বলে তিলোত্তমা আই লাভ ইউ, আই ওয়ান্ট টু ম্যারি ইউ, উইল ইউ ম্যারি মি। তিলোত্তমা বলে হোয়াই নট, আই হ্যাভ জাস্ট কাম হিয়ার টু ম্যারি ইউ, আমি তোমাকে বিয়ে করতে পৃথিবীতে এসেছি। তখন এই 2 ভাই তিলোত্তমাকে বিয়ে নিয়ে মারামারি শুরু করে দেয়। এরপর 2 ভাই মারামারি শুরু করে দেয়। সুন্দর বলে আমার বয়স বেশি, আমি সিনিয়র, সুতরাং আমার সিরিয়াল
আমি তিলোত্তমাকে আগে বিয়ে করিব। অপু সন্ধ্যা বলে কেউ কেউ পাবে না, তা হবে না, তা হবে না। পরে এক ভাই আরেক ভাইকে হত্যা করে ফেলে, সানডে মানডে ক্লোজ করে দেয়, তিলোত্তমার কাজ শেষ হয়ে যায়, তিলোত্তমা স্বর্গে চলে যায়। যেহেতু তিলোত্তমার দ্বারা সম্ভব হয়েছে, তাই এই কাহিনীর নাম হয়েছে কি, তিলোত্তমা সম্ভব। মেয়ের জন্য ভাই হত্যা, হ্যাঁ, মেয়ের জন্য ভাই হত্যা হয়েছে, সব ছিল মেয়ে মানুষের চলো না, এখান থেকে এসেছে মেয়ে মানুষের চলো না, না। তারা ঢং চলো না সব আছে তাদের মধ্যে। আর চতুর্দশ শতকের কবিতা বলি, এটা বলেন তো দেখি, একটা মাত্র 102টি কবিতা, 102টি কবিতা সে কোথায় বসে লিখেছে বলেন? এই 102টি কবিতা সে কোথায় বসে লিখেছে? এই সাহিত্যটাই সে ভার্সাই বা ফ্রান্সে বসে লিখেছে। থ্যাংক ইউ। ভার্সাই বা ফ্রান্সে বসে লিখেছে। প্রথম কবিতাটা আপনারা জানেন, সেটা হচ্ছে বঙ্গভাষা। এই বঙ্গভান্ডায় তো বিদ্যুদন্ত সেবা অবদামে অবহেলা করি প্রদান লোভে মত্ত করে পরদেশে ভিক্ষাবৃত্তি কক্ষণে আচরি কাটাই নিবদিন সুখ পরি হরি অনিদ্রায় অনাহারে সুপিকায় মন বুঝিনি বিফল তবে অবরণ্য করে কেলেন শৈবালে ভুলি কমল কানন স্বপ্নে তবে কুললক্ষ্মী কয়ে দিলা পরে পরে বাচ্চা মাতৃকা সুতোর রতনের রাজি এই ভিখারি দশা তবে তোর কেন আজি জাফিরে অজ্ঞান তুই জাফিরে ঘরে বলিলাম আশুকে পাইলাম কালী মাতৃভাষা রূপকণি পূর্ণ মনি জালে। এটা হচ্ছে প্রথম কবিতা, এটাই পরীক্ষা আসে। প্রথম কবিতার নাম কি? বঙ্গভাষা। বঙ্গভাষার সাবেক নাম কি ছিল? কবি মাতৃভাষা, এটাও পরীক্ষা আসে। বঙ্গভাষা প্রথমে যে কবি মাতৃভাষা নাম দিয়েছিল, পরবর্তী সে চেঞ্জ করে নাম দিল বঙ্গভাষা। কবিতা পরীক্ষা আসে। ক্যাপ্টিভ সাল পড়তে হবে। শর্মিষ্ঠা পদ্মাবতী এগুলো কমেডি কমেডি নাটক, বাংলা সাহিত্যের প্রথম কমেডি নাটক হচ্ছে পদ্মাবতী। অনেক পড়ার ছিল, সবের ভিতর ভিতর পড়াতাম, কিন্তু কেমনে পড়াবো ভাইয়া, সময় যে বড় অভাব। কৃষ্ণকুমারীর মধ্যে এক ত্রিভুজ প্রেমের কাহিনী, দুই রাজা, তিন রাজা। এক রাজা হচ্ছে কৃষ্ণের বাবা ভীম সিং, আরেক রাজা রতন সিং, আরেক রাজা হচ্ছে উদয়পুরের রাজা জয় জয় উদয়পুর, হ্যাঁ জয় সিং মনে হয়, আমার একটু ভুল হইতে পারে, যাই হোক। এই তিন রাজা, আর থাকে ভীম সিং এর কন্যা কাছে কৃষ্ণ। এই কৃষ্ণকে, কৃষ্ণ এই ভীম সিং এর ক্ষমতা কম থাকে, তাই কৃষ্ণ ভাবে যে এই উদয়পুরের রাজার সাথে বিয়ে দিয়ে জগৎ সিং, জয়পুরের রাজা, জয়পুরের রাজা জগৎ সিং, এই জগৎ সিং এর সাথে বিয়ে দিয়ে সে শক্তিশালী হবে। তো জগতের সাথে বিয়ে ঠিক করে আর কৃষ্ণ, কৃষ্ণ অসাধারণ রূপসী ছিল। কিন্তু জগতের আবার কি ছিল জানেন? জগতের আবার গার্লফ্রেন্ড ছিল, উপপত্নী। উপপত্নী মানে কি, বিয়ে করে না কিন্তু পত্নী মতো ইউজ করে, তাকে বলা হয় উপপত্নী। আমরা সংক্ষেপে উপপত্নী বলি, সমস্যা নেই। এই উপপত্নী যেহেতু এখন জগৎ সিং বিয়ে করে ফেলবে কৃষ্ণকে, তাহলে উপপত্নী তো আর বিছানায় ঠাই থাকবে না, তখন উপপত্নী এটা পেঁচ লাগায় দেয়। উপপত্নী তার দাসী থাকে মদনীকে, আমরা তো পেঁচালে যাবে না, সহজ কথা, উপপত্নী গুটি করে, গুটি করে এদিক দিয়ে রতনের, রতনের একটা চিঠি পাঠায়। চিঠির মধ্যে লেখা থাকে, প্রিয় রতন, তুমি অত্যন্ত ইয়াং, তোমাকে আমি ভালোবাসি, এটি তোমার কৃষ্ণা। আসলে চিঠি কিন্তু কৃষ্ণা দেয় নাই। রতন তো এই চিঠি পায়, কৃষ্ণা চিঠি পায়, রতন আল্লাদে আটখানা হয়ে যায়। রতন আবার উল্টা চিঠি দেয়, প্রিয় কৃষ্ণা, তোমার সমগ্র ভারতবর্ষ জুড়ে তোমার সুনাম, তোমার ভালোবাসা আমি আকাঙ্ক্ষী, তুমি আমাকে ভালোবেসে আপন করে নাও, এটি তোমার রতন। এই কিন্তু দুজনের প্রেম চিঠিতে হয়ে যায়, ঠিক আছে। এদিক দিয়া দেখেন বিয়ে ঠিক হয়েছে জগতের সাথে, প্রেম হয়ে গেছে রতনের সাথে, এই তো ঝামেলা সৃষ্টি হয়ে যায়। পরে ভীম সিং এই জগতের সাথে বিয়ে ক্যান্সেল করে দিয়ে রতনের সাথে বিয়ে ঠিক করে। যখন রতনের সাথে বিয়ে ঠিক হয়ে যায়, তখন জগৎ বলে, হে ভীম সিং, আমার সাথে বিয়ে দিবেন না, আমি আপনার রাজত্ব ধ্বংস করে দিব। পরে এই জগতের ভয়ে ভীম সিং আবার এই বিয়ে ক্যান্সেল করে জগতের সাথে বিয়ে ঠিক করে। তখন আবার রতন কয়, হে ভীম সিং, আমাকে কি ধুইচা পাইছেন, আমার প্রেমিক আরেকজনের সাথে বিয়ে দিবেন। এদিক দিয়ে কৃষ্ণ বলে, দুটো নাই। তখন রতন বলে, আমার সাথে বিয়ে না দিলে আমি আপনার রাজ্য ধ্বংস করে দিব। তখন কৃষ্ণ পর্যায়ে দুটো নাই, যার সাথে বিয়ে দেবো অপর পক্ষ রাজ্য ধ্বংস করে দিবে। কৃষ্ণ গান গায়, বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। এদিক দিয়া এই জয় সিং বলে, জগৎ সিং বলে, আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দিব তুমি যদি আমার না হও। আর রতন সিং বলে, বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, আমি ছাড়া তুমি কারণ। পরে লাস্টে দেখি করেন কৃষ্ণ নিজে নিজেকে হত্যা করে। রাজ্য বাঁচানোর জন্য, বাবাকে বাঁচানোর জন্য কৃষ্ণ নিজেই নিজেকে কি করে, হত্যা করে। এই হচ্ছে ঘটনা। এটা কি ট্র্যাজেডি? হ্যাঁ ট্র্যাজেডি, শুধু ট্র্যাজেডি, এটা ঐতিহাসিক সত্য ঘটনা অবলম্বনে রচিত, এটা ঐতিহাসিক ট্র্যাজেডি, হ্যাঁ। এটা একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত, এটা একটি ঐতিহাসিক ট্র্যাজেডি। আর একে কি বলে সভ্যতা, মদ ছদ ইত্যাদি সমালোচনা করে রচিত হয়েছে। একে কি বলে সভ্যতা, এখানে কালীচরণ তাকে প্রচন্ড মদ খায়, অন্যের বউ দেখলে সুমা মারে, তাই সে বুঝাইতে যে এটাকে কি সভ্যতা বলে। আর বুলশারিকের ঘাড়ে আমরা দেখি বুড়া বয়সে এক হিন্দু জমিদার থাকে, সে রাম 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 ছাড়া কোনো কথাই কয় না। সেই হিন্দু জমিদার এক মুসলিম নারীর প্রতি কুনজর দেয়, ফতেমা নামে এক মুসলিম নারীর প্রতি কুনজর দেয়। কুনজর দেওয়ার পর সেই জমিদারের প্রজা থাকে ফতেমার স্বামী, কুনজর দেয়। কুনজর দেওয়ার পরে এই ফতেমারে নিয়ে যায় আকাম কুকাম করতে, মাইন্ড করে না কেউ, সময় কম যেতে এইভাবে বলছি। ফতেমারে নিয়ে যায়, কোথায় নিয়ে যায় জানেন? মন্দিরে, শিব মন্দিরে। আল্লাহ, শিব ঠাকুর যেই রাগী মানুষ, তার মন্দিরে এই ফতেমারে নিয়ে যায় আগাম করার জন্য। তাহলে যেই লোক সারাদিন রাম 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 করে বেড়ায়, সেই লোক আবার মুসলমান মেয়ের সাথে বাজে কাজও করতে চায়, এবং সে শিব মন্দিরের মতো একটা পবিত্র জায়গায় সেই কাজটা করতে চায়। পরবর্তীতে সে ধরা খায়, সাজানো নাটক করে, নাটক করে সে ধরা খায়। কোনো রিয়েক্ট দেওয়া যাবে না, আমি সহজ ভাষা সহজে বললাম যাতে আপনারা সব বুঝেন। এটা সব পড়বেন। তিলোত্তমা তার প্রথম কাব্যগ্রন্থ আমরা বলেছি। বীরাঙ্গনা কাব্য হচ্ছে বীরাঙ্গনা, এখানে 11 জন নারী আছে। 11 জন নারী 11টা চিঠি লিখেছে, তাহলে পুরুষ হয় 11 জন, কারণ 11 জন নারী 11 জন বয়ফ্রেন্ডের কাছে চিঠি লিখেছে। যেমন একটা চিঠি লিখেছে শকুন্তলা, ইতি তোমার শকুন্তলা। শকুন্তলা চিঠি চিঠি লিখেছে কার কাছে? রাজা দুষ্মন্তের কাছে। ঠিক আছে, প্রিয় দুষ্মন্ত, আমি তোমার প্রিয় সেই শকুন্তলা, এক যুগ আগে তুমি আমাকে বিয়ে করেছিলে, বিয়ে করে চলে গিয়েছো, এক যুগ যাবত একটা সন্তান হয়েছে, সন্তান বড় হয়ে গেছে, হে দুষ্মন্ত, তুমি এখন আমার খবর নেও না, ইতি তোমার শকুন্তলা। এইভাবে 11টি চিঠি আছে, বুঝতে পেরেছেন? তাই এটাকে বলে বীরাঙ্গনা কুঞ্জ দিয়ে পাবো, চিঠি দিয়ে পাবো, পত্র পাবো। কয়জন নারী? 11 জন নারী। কয়টি চিঠি দিয়েছে? 11টি চিঠি। কেউ তাদের হাজবেন্ডের কাছে, কেউ দিয়েছে বয়ফ্রেন্ডের কাছে। ধরা খাওয়ার পর কি শাস্তি হয় কে জানে ভাইয়া। ও, ধরা খাওয়ার পর কি শাস্তি হয়? ধরা খাওয়ার পর সে এই জরিমানা দেয়, 100 টাকা, 100 টাকা, দুজনকে 200 টাকা জরিমানা দেয়। দুই প্রজাকে 200 টাকা জরিমানা দিয়ে বলে কাউকে বলো না, আর সে নিজেও কান ধরে উঠবাস করে। ভক্ত প্রসাদ জমিদার নাম। আর মেঘনাদ বধ কাব্য, এগুলো একটু নিতে পারেন, মেঘনাদ বলতে গেলে আমার 5 মিনিট সময় লেগে যাবে, অনেক বড়।
তারপর মেঘনাদ বধের যে একজন বলেছে ভাই একটু বলেন। তো মেঘনাদ বধ একটু সংক্ষেপে, মেঘনাদ বধের কাহিনী হচ্ছে শ্রীলঙ্কার কাহিনী আর হচ্ছে ভারতের কাহিনী। ভারতে অযোধ্যার যে রাজা ছিল সেই রাজার নাম হচ্ছে রাম লক্ষণ, ঠিক আছে? রামের ভাই লক্ষণ এরা। আর শ্রীলঙ্কার রাজা ছিল হচ্ছে রাবণ। এই রাবণের একটা বোন ছিল, রাক্ষস। সেই বোনটা ভালোবাসতো কাকে? সে ভালোবেসে ফেলেছিল প্রথমে রামকে, পরে লক্ষণকে। কিন্তু এই শূর্পণখা ভুলক্রমে যেমনি হোক একটা ঘটনার পরিপ্রেক্ষিতে রামের স্ত্রী সীতার নিন্দা করে, তখন লক্ষণ একটা ছুরি মারে শূর্পণখাকে, শূর্পণখার নাক কেটে যায়। যেহেতু রাবণ অনেক রাজা ছিল, দুর্দান্ত প্রতাপশালী ছিল, শূর্পণখা গিয়া ভাইয়ের কাছে বিচার দেয়, ভাইয়া লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। পরবর্তীতে রাবণ গিয়া প্রতিশোধ নেওয়ার জন্য সীতাকে অপহরণ করে নিয়ে আসে কোথায়? শ্রীলঙ্কায়। এই যে দেখেন, রামের বউ হয়ে গেছে কে? রাবণে। এরপরে বউ উদ্ধারের জন্য যেই যুদ্ধ, সেই যুদ্ধের নামই হচ্ছে মেঘনাদ বধ। ঠিক আছে? আর রাবণের ছেলের নাম থাকে মেঘনাদ। এই মেঘনাদকে হত্যা করে ফেলে। এই যে রাবণের ছেলে থাকে মেঘনাদ, এই মেঘনাদকে হত্যা করে। এই যুদ্ধে রাম আর লক্ষণ মিলে, রাম আর লক্ষণের সাথে যোগ দেয় কি? হনুমান, বান্দরের বাচ্চাগুলা সব যোগ দেয়। যোগ দেওয়ার পর রাবণের সকলকে হত্যা করে। রাবণের ছেলে মেঘনাদকে হত্যা করে, রাবণের ভাই রাবণের আরেক ছেলে বীরবাহুকে হত্যা করে, রাবণের ভাই কুম্ভকর্ণকে হত্যা করে। এইভাবে রাবণের যে প্রজা, লক্ষ লক্ষ প্রজা হত্যা করে, রাবণের রাজ্যে আগুন জ্বালায় দেয়। এসব নিয়ে যে কাহিনী, সেই কাহিনীর নামে হচ্ছে কি? মেঘনাদ বধ। আচ্ছা, এই হচ্ছে মেঘনাদ বধ, বাংলাদেশের প্রথম এবং শ্রেষ্ঠ মহাকাব্য। মেঘনাদ বধ 3 দিন 2 রাতের কাহিনী আছে। মেঘনাদ বধের বিভিন্ন চরিত্রগুলো আমরা দেখলাম। প্রথম স্বর্গে বীর রস থাকলেও শেষে করুণ রস। মেঘনাদ বধে কোন রস আসে? এই যে দেখেন, রাবণের ছেলে মারা যায়, 2 ছেলে। রাবণের ভাই মারা যায়, রাবণের আরেক ভাই করে বেইমানি, রাবণের রাজত্ব, রাবণের লক্ষ লক্ষ প্রজা মারা যায়, রাবণের রাজত্বে আগুন লাগায় দেয়। এই সব কারণে রাবণের মনে যে কষ্ট, এই জন্য বলা হয় মেঘনাদ বধ কোন রস, করুণ রস। আর হিরোদা সুপারস্টার কে, রাম না রাবণ? বলেন, মেঘনাদ বধের হিরোদা সুপারস্টার কে, রাম না রাবণ? রাবণ, রাবণ। গুড। বাংলা সাহিত্যে সুপারস্টার হইতে হলে বাংলা এবং ইংরেজি সাহিত্যে দুইটা জিনিস লাগে, আইদার ডুইং অর সাফারিং। এখানে অর দিতে হবে। তাহলে আপনারা বলেন তো দেখি, রাবণ কোন ক্যাটাগরিতে হিরো? ডুইং না সাফারিং? রাবণ কোন ক্যাটাগরি হিরো, ডুইং না সাফারিং? সাফারিং, সাফারিং, থ্যাংক ইউ। সে সবচেয়ে বেশি কষ্ট করেছে, তাই সে হিরো হয়েছে, সে ট্রাজিক হিরো। এই জন্য মেঘনাদ বধ কোন রস? করুণ রস। কিছু বইয়ে বীর রস আছে, করুণ রস দেওয়া। তাহলে এই যে তার নাটক আমরা করে ফেলেছি, কৃষ্ণকুমারী। বিধি তুমি বলে দাও আমি কার? লাস্টে দিয়ে কৃষ্ণা বেঁচে থাকে না মারা যায়, বলেন তো? কৃষ্ণা বেঁচে থাকে নাকি মারা যায়? আজ লাইভ অর ডাইট? মারা যায়, গুড। কৃষ্ণা নিজেই নিজেকে সুইসাইড খায়, আত্মহত্যা করে মারা যায়। এটা কি রঙ্গলাল নাকি? উপরে লেখা দেখা যায় না, একটু দেখি। হ্যাঁ, রঙ্গলালই, থ্যাংক ইউ। এই প্রতিদিন উপাখ্যান পড়েন, আর এটা পড়েন রঙ্গলাল। আর কিছু পড়ার দরকার নাই রঙ্গলালের, ঠিক আছে? এর বাইরে আর